যেটা আমরা আচ্ছা দেখো লাস্ট যেটা আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে কমন সল্ট, তাই কি না? এবার কমন সল্ট থেকে তৈরি হওয়া যে প্রোডাক্ট গুলো, তার মধ্যে দুটো প্রোডাক্ট তোমাদেরকে পড়তে হবে। আর সেটা অলরেডি আমি তোমাদেরকে বলেছি যে এখন কমন সল্টের পরে যা কিছু তৈরি হওয়া হবে ভাববা ওটা NaCl থেকে শুরু। মনে আছে কিনা বলো। যেমন প্রথমে এটা ছিল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমাদের পড়ানো হয়ে গেছে। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কি NaCl দিয়ে কিভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড বানানো হয়। যেমন দেখো এখানে শুরুটা কি দিয়ে হয়েছে, NaCl দিয়ে হয়েছে, তাই কি না? সেরকমই সোডিয়াম হাইড্রোক্সাইডের ইউজেজ এগুলো সব আমাদের হয়ে গেল। সেরকমই NaCl দিয়ে তৈরি হয় আর একটা জিনিস যেটা নাম হচ্ছে ওয়াশিং সোডা। আজকে খুব ভালো করে এখানে কিন্তু শিখবা, কারণ এখানে কিন্তু ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে। আমি কিন্তু তোমাকে দেখছি স্ট্রেট, ঠিক আছে? কি বললাম, আজকে আমরা যেটা শুরু করবো NaCl এর আর একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে ওয়াশিং সোডা। প্রথমে দেখে নাও ওয়াশিং সোডার না, এইখান থেকে দেখো ওয়াশিং সোডা ইজ দা সোডিয়াম কার্বনেট। এবার আমাকে বলো সোডিয়াম কার্বনেট মানে Na2CO3, হ্যাঁ কি না? কিন্তু তার সাথে 10 মলিকিউলস অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লেগে আছে, মানে .10H2O। এইবার আজকে তোমাদেরকে শিখতে হবে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন মানে কি। আজকে সারাটা ক্লাস কিন্তু এই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন নিয়েই চলবে, ভালো করে শিখে নাও। এই যে দেখো, মনে করো এটা একটা সল্ট, ভাবো এটা একটা সল্ট Na2CO3, হ্যাঁ। এবার এই সল্টের বাইরের দিকে লুজলি কিছু ওয়াটার লেগে আছে। বাইরের দিকে এমন ভাবে লেগে আছে, এটা কিন্তু সল্টের ভেতরে ঢোকেনি, সল্টের বাইরে সারফেসে লেগে আছে। লেগে থাকার জন্য সল্টের শেপটা ক্রিস্টালের মতো হয়ে গেল, মানে ডায়মন্ডের মতো হয়ে গেল। তাহলে এই যে ওয়াটারটা যেটা লেগে আছে লুজলি, সেটাকে বলে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। বুঝলাম ভাই, কিছু হইস না। এটাকে বলা হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এবার মন দিয়ে ব্যাপারটা শুনবা। মনে করো এইটা হচ্ছে সল্ট, সল্টের বাইরের দিকে লুজলি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লেগে থাকে। এবার সল্টটার নাম মনে করো Na2CO3, সোডিয়াম কার্বনেট। কিন্তু তার সাথে ম্যাক্সিমাম কতগুলো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লেগে থাকতে পারে? মাত্র 10টা, 10H2O। তাহলে গোটা জিনিসটার নাম হয়ে গেল Na2CO3 ডট 10H2O। এবার এই ডট মানেটা হচ্ছে লুজলি অ্যাটাচড, মানেটা বুঝলা? মানে ওর সল্টের ভিতরে না, সল্টের বাইরে লুজলি লেগে আছে। কিন্তু এটা এমন একটা ওয়াটার যেটা কিন্তু সল্টটাকে ওয়েট করবে না, মানে সল্টটাকে কিন্তু ভিজাবে না। খালি সল্টের সারফেসে এমন ভাবে লেগে থাকবে যাতে সল্টটা ডায়মন্ডের মতো একটা শেপ নিয়ে নেয়, মানে ক্রিস্টাল শেপ নিয়ে নেয়। তো যদি কোনো সল্টে এরকম ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লেগে থাকে, তখন ওটাকে বলে হাইড্রেটেড সল্ট। তখন ওটাকে কি বলে? হাইড্রেটেড সল্ট। স্যার যদি আমি এই হাইড্রেটেড সল্টকে হিট দেই, তাহলে নিশ্চয়ই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটা ইভাপোরেট হয়ে যাবে, হ্যাঁ কি না? তার মানে পড়ে থাকলো শুধু সল্টটা। তখন আর ওটা এখন কিন্তু এটা ক্রিস্টাল ফর্মে আছে, ডায়মন্ডের মতো ফর্মে আছে। কিন্তু যখন ওয়াটারটা রিমুভ করে দিলা হিট দিয়ে, তখন Na2CO3 ডট 10H2O না, শুধু থাকলো Na2CO3। তখন এটা আর ক্রিস্টাল ফর্মে থাকবে না, তখন এটা হয়ে যাবে পাউডার। কি বুঝলা কিনা বলো।
তখন এটাকে হাইড্রেটেড সল্ট বলবো না, তখন এটাকে বলবো অ্যানহাইড্রাস সল্ট। তখন এটাকে কি বলবো? অ্যানহাইড্রাস সল্ট। এই গোটা ব্যাপারটা আজকে শিখে রাখো, আজকে সারা দিন এটা লাগবে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে ওয়াশিং সোডা মানে অ্যাকচুয়ালি Na2CO3। ওয়াশিং সোডা মানে অ্যাকচুয়ালি Na2CO3, কিন্তু ওর সাথে 10 মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লেগে আছে। তার মানে ওর সাথে কি বলতো, 10 মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লেগে আছে। তাহলে ওয়াশিং সোডার নাম কি হয়ে গেল? ওয়াশিং সোডার নাম হয়ে গেল আহ সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। এই যে দেখো, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। ডেকা মানে 10, 10টা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ওর সাথে লেগে আছে। কি বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা স্যার, সোডিয়াম কার্বনেটের সাথে যদি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লেগে না থাকে, তখন যেন আমি ওকে কি বলবো? অ্যানহাইড্রাস সল্ট বলবো না, হ্যাঁ কি না? তখন ওটার নাম হয়ে গেলো অ্যানহাইড্রাস সোডিয়াম কার্বনেট, মানে শুধু Na2CO3। তো শুধু Na2CO3 কে বলা হয় সোডা অ্যাশ। শুধু Na2CO3 কে কি বলা হয়? সোডা অ্যাশ। আর Na2CO3.10H2 কে কি বলা হয়? ওয়াশিং সোডা। কি বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, আর ওখান থেকে এত অব্দি আর একটা ব্র্যাকেট করে দাও, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখনো আমরা NaCl এর মধ্যেই কিন্তু আছি, মানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যেই আছি। তো সোডিয়াম ক্লোরাইড দিয়ে ওয়াশিং সোডা কিভাবে বানাবো দেখো। এইদিকে একদম এই দিক থেকে চোখ নড়াবো না। NaCl নিলা, একটু অ্যামোনিয়া নিলা, ওয়াটার নিলা, কার্বন ডাই অক্সাইড নিলা, নিলে তোমার NaHCO3 তৈরি হবে, মানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। আর তার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। তো তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডের দরকার নাই, কিন্তু পরীক্ষায় লেখার সময় লিখতে হবে। আমাকে বলো ওয়াশিং সোডার ফর্মুলা কি? Na2CO3.10H2O, হ্যাঁ কি না? এখনো কি Na2CO3 তৈরি হলো? না। তাহলে এই NaHCO3 কে আবার নাও, নিয়ে ওটাকে এবার হিট করো। তাহলে হিট করলে এখান থেকে এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে। তাহলে এখন দেখো Na2CO3 তুমি পেলা, ইয়েস অর নো? তার সাথে তুমি কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার পেলা। এখন এটাকে ইগনোর করো, কিন্তু পরীক্ষা লেখার সময় লিখতে হবে। কিন্তু Na2CO3 কি ওয়াশিং সোডা নাকি সোডা অ্যাশ? Na2CO3 মানে সোডা অ্যাশ, কিন্তু তোমাকে বানাতে হবে Na2CO3.10H2O। তাহলে তুমি এই Na2CO3 কে, ভাই এরকম হচ্ছে ভাই, হ্যাঁ, তুমি এই Na2CO3 কে আবার নাও, নিয়ে ওর সাথে 10 মলিকিউল অফ ওয়াটার অ্যাড করে দাও। তাহলে তুমি পেলা Na2CO3.10H2O। তার মানে কি পেয়ে গেলা এবার? ওয়াশিং সোডা। স্যার আমি মনে করো একটা বাটির মধ্যে আমি একটু Na2CO3 নিলাম, মনে করো Na2CO3 পাউডার ফর্মে থাকবে, কারণ এটা অ্যানহাইড্রাস সল্ট। কিন্তু এটা কি বললাম? অ্যানহাইড্রাস সল্ট। আর একটু আগেই তোমাদেরকে শিখালাম অ্যানহাইড্রাস সল্ট কোন ফর্মে থাকে? পাউডার ফর্মে থাকে। তাহলে স্যার এই পাউডারকে কি বানাতে হবে? ক্রিস্টাল, হ্যাঁ কি না? পাউডারকে বানাতে হবে তোমার ক্রিস্টাল। এবার ব্যাপারটা হচ্ছে যে, তাহলে এখানে আমি জল দিব, ওয়াটার দিব। এবার তুমি যতই জল দাও না কেন, তুমি 1 মগ জল দাও, তুমি 1 বালতি জল দাও, একটা Na2CO3 10টা H2O এর সাথেই লাগবে। কথাটা বুঝতে পারলা? তো এখানে এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে, Na2CO3 সাথে কটা ওয়াটার লাগে? 10টা। এবার তুমি 1 মগ দাও, 1 বালতি দাও, যতই দাও না কেন, একটা মলিকিউল অফ Na2CO3 10টা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনের সাথেই লাগতে পারবে। বাকি জল কি হবে স্যার? বাকি জল এমনি থাকবে, ওটা ইভাপোরেট হয়ে যাবে। তাহলে বলো, 3টা স্টেপে তৈরি হচ্ছে কিন্তু ওয়াশিং সোডা। NaCl যদি তোমাকে পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে দিতে পারে, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে
রাইট দ্য কেমিক্যাল ইকুয়েশনস অফ প্রোডাকশন অফ ওয়াশিং সোডা ফ্রম NaCl। যদি NaCl বলে তাহলে ফার্স্ট স্টেপ থেকে লিখবা। আর অর রাইট দ্য কেমিক্যাল রিঅ্যাকশনস অফ প্রোডাকশন অফ ওয়াশিং সোডা ফ্রম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, তখন তুমি সেকেন্ড স্টেপ থেকে লিখবা। কোথা থেকে দিতে পারে কোনো ঠিক নাই কিন্তু। NaCl থেকে যদি বলে পরীক্ষায় তাহলে একদম সবগুলা তিনটা স্টেপই লিখতে হবে, বুঝলা। কিন্তু যদি তোমাকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট থেকে যদি বলে তাহলে তুমি সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপ লিখে দিবা। স্যার আমি যদি ফার্স্ট স্টেপটাও লিখে দিই তাহলে কি ভুল? না, ভুল না, কিন্তু তোমার খাটনিটা বেকার হবে, ওটার জন্য কোনো মার্কস পাবা না। বলো এখান থেকে কোনো কোয়েশ্চেন বা রিপিট করতে হবে কিনা বলো। আচ্ছা তাহলে চলে আসো, ওয়াশিং সোডার প্রপার্টি কি। ওয়াশিং সোডা কিন্তু ক্রিস্টালাইন সলিড, যেটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়। 2 নাম্বার, ওয়াশিং সোডা হচ্ছে ফিউ অফ দা মেটাল কার্বনেট, যেটা কিন্তু সলিউবল ইন ওয়াটার। এবার Na2CO3 এর মধ্যে কোনটা মেটাল? Na হচ্ছে মেটাল, আর CO3 মানে কি? কার্বনেট, তাই কি না? তো মেটাল কার্বনেট এটা হচ্ছে এমন, মানে সব মেটাল কার্বনেট ওয়াটারে সলিউবল হয় না, তাই এটা স্পেশালি লেখা আছে ইট ইজ আ ফিউ মেটাল কার্বনেট যেটা ওয়াটারে সলিউবল। কি বুঝতে পারলা কিনা? 3 নম্বরে চলে আসো, ওয়াশিং সোডা হচ্ছে অ্যালকালাইন ইন নেচার হয়, মানে এটা রেড লিটমাসকে ব্লু করে। 4 নম্বর চলে আসো, এর ডিটারজেন্ট প্রপার্টি আছে, মানে ক্লিনজিং প্রপার্টি। এই মানে এ ময়লা, মানে মনে করো কোনো ডার্ট গ্রিজ, বুঝতে পারছো, মানে ডার্টি ক্লথ থেকে ডার্ট গ্রিজ এগুলোকে পরিষ্কার করার এবিলিটি ওর মধ্যে থাকে। স্যার কিভাবে করে সেটা তোমরা লাস্ট চ্যাপ্টারে গিয়ে শিখবা। কার্বনের কম্পাউন্ড চ্যাপ্টারে সোপ আছে, সোপ অ্যান্ড ডিটারজেন্ট। সোপ অ্যান্ড ডিটারজেন্ট কিভাবে জামা কাপড়কে পরিষ্কার করে ওটা লাস্ট চ্যাপ্টারে শিখবা। কি বুঝতে পারলা? তাহলে স্যার সোডিয়াম কার্বনেট আর ওয়াশিং সোডার ইউজেস গুলো কি কি। সোডিয়াম কার্বনেট যেহেতু একটা ভালো ক্লিনজিং এজেন্ট, তাই এটা দিয়ে অনেক সময় অনেক ওয়াশিং ক্লোথ হেন তেন এগুলো করা হয়। 2 নাম্বার, সোডিয়াম কার্বনেট দিয়ে রিমুভিং পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার। এটার মানে কি স্যার? ধরে নাও পন্ড আর রিভারের যে ওয়াটার হয়, পন্ড আর রিভারের ওয়াটারে এত বেশি কেমিক্যাল থাকে, হেন তেন অনেক সল্ট থাকে, যে ওর মধ্যে তুমি যতই শ্যাম্পু দাও, সোপ দাও, ওটা কিন্তু ওটার মধ্যে ফেনা হয় না। এই ধরনের ওয়াটারকে বলা হয় হার্ড ওয়াটার। এই ধরনের ওয়াটারকে কি বলা হয়? হার্ড ওয়াটার, যেটাতে ফেনা হয় না। তো তুমি যদি সোডিয়াম কার্বনেট দাও তাহলে ওর হার্ডনেসটা চলে যায়, আর তখন তুমি যদি শ্যাম্পু ডিটারজেন্ট অর সোপ দাও তাহলে ইজিলি ফোম হবে, মানে ফেনা হবে। এবার চলে আসো 3 নাম্বার, সোডিয়াম কার্বনেট দিয়ে আহ কি কি লেখা আছে এটা? গ্লাস, গ্লাস, তারপরে সোপ, তারপরে পেপার বানানো হয়। 4 নাম্বার, সোডিয়াম কার্বনেট দিয়ে সোডিয়াম বোরাক্স বানানো হয়। বোরাক্স, বোরাক্সটা দিয়ে অনেক সময় তোমার হচ্ছে অনেক রকমের ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, গ্লাস ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। তো এটা হয়ে গেল তোমার ওয়াশিং সোডা। বলো এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। 3টা স্টেপে কিন্তু হচ্ছে, দেখো 3টা স্টেপে তুমি সোডিয়াম কার্বনেট দিয়ে, সরি সোডিয়াম ক্লোরাইড দিয়ে তুমি সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট বানাতে পারবে, মানে ওয়াশিং সোডা বানাতে পারবে। এখানে যে ফার্স্ট প্রোডাক্টটা হবে সেটাকে নিয়ে নিবা তুমি রিঅ্যাক্ট্যান্টে, আবার এখানে যে ফার্স্ট প্রোডাক্টটা হবে সেটাকে আবার নিয়ে নিবা তুমি রিঅ্যাক্ট্যান্টে। 3টা স্টেপ কি পারবা তো? নেক্সট চলে আসো তাহলে হচ্ছে বেকিং সোডা। স্যার বেকিং সোডা মানে কি? বেকিং সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এবার বলো সোডিয়ামের ফর্মুলা কি? Na, আর হাইড্রোজেন কার্বনেট মানে কি? HCO3। তাহলে হয়ে গেল তোমার ফর্মুলা। তাহলে ইট ইজ অলসো কল্ড সোডিয়াম বাইকার্বনেট। আর বেকিং সোডাকে কিসের জন্য ইউজ করা হয়? বেকিং সোডা দিয়ে আমরা ফাস্টার কুকিং এর জন্য ইউজ করি। যেমন মনে করো গ্রাম, চানা এগুলোকে সিদ্ধ করার সময় তার মধ্যে যদি একটু বেকিং সোডা দিয়ে দাও
তাহলে ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কি বুঝতে পারলাম ব্যাপারটা? এখনো কিন্তু আমরা NaCl এর মধ্যেই আছি, হ্যাঁ কি না? তাহলে বেকিং সোডা বানানোর জন্য সবার প্রথমে কি লাগবে? NaCl। এবার দেখো তো বেকিং সোডা বানানোর যে এই যে কেমিক্যাল রিয়াকশনটা, এটা ওয়াশিং সোডা বানানোর ফার্স্ট রিয়াকশনের সেম টু সেম কিনা দেখো তো। ফার্স্ট রিয়াকশনে তার কি বুঝতে পারলা কি? ওয়াশিং সোডা বানানোর ফার্স্ট রিয়াকশনটা দেখো, NaCl অ্যামোনিয়া H2O CO2 তৈরি হচ্ছে NaHCO3 প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। আর বেকিং সোডা বানানোরও দেখো স্টেপটা তাই আছে, NaCl অ্যামোনিয়া ওয়াটার CO2 সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে যে ওয়াশিং সোডা বানানোর তিনটা স্টেপ মুখস্থ রাখবে, সে বেকিং সোডা বানানোরও ইয়েটা মানে কেমিক্যাল রিয়াকশনটা মনে রাখতে পারবে। কারণ ওয়াশিং সোডার ফার্স্ট স্টেপটাই হলো বেকিং সোডা বানানোর একটাই স্টেপ। কি পারবা তো? নাকি আরেকবার বলবো? এটাতে কনফিউশন থাকলে বলো। তাহলে সেম জিনিস, এই যে চলে আসলো তোমার বেকিং সোডা, NaHCO3 মানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে বেকিং সোডা। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের কোনো কাজ নাই, কিন্তু এক্সামের সময় লিখতে হবে। এবার চলে আসো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের প্রপার্টি কি, কেমন কি হয়। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট হোয়াইট ক্রিস্টাল, আর ওয়াশিং সোডা কেমন ক্রিস্টাল? ট্রান্সপারেন্ট ক্রিস্টাল। আচ্ছা, এটা বলেছে স্পেয়ারিংলি সলিউবল ইন ওয়াটার, মানে এটা পুরোপুরি জলে ঘোলে না। স্পেয়ারিংলি মানে যদি বাড়িতে না বুঝতে পারো তাহলে লিখে রাখো পার্শিয়ালি, মানে কিছুটা ঘোলে কিছুটা ঘোলে না। কেমন যায় স্যার তাও বুঝতে পারলাম না। জলের মধ্যে গ্লুকন ডি মিশালে যেরকম হয়, গ্লুকন ডি কি চিনির মতো একদম মিশে যায় আর ট্রান্সপারেন্ট হয়ে যায় না, একটু ঘোলা ঘোলা থাকবে, ঠিক ওরকম টাইপের। তারপরে চলে আসো, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট হচ্ছে মাইল্ড নন করোসিভ বেস, তাই এটাকে খাওয়া যায়। মাইল্ডলি অ্যালকালাইন বলো তা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কখন আমরা খাই? অ্যান্টাসিড, হ্যাঁ, যখন অ্যাসিডিটি হয়ে যায়। এবার চলে আসো, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে হিট দিলে কি হবে? দেখো তো এটা ওয়াশিং সোডা বানানোর সেকেন্ড স্টেপের সাথে মিলছে কিনা বলো। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে হিট দিলে কি তৈরি হয়? সোডিয়াম কার্বনেট মানে সোডা অ্যাশ, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার, ইয়েস অর নো? তাহলে দেখো তো সেম রিয়াকশনটাই এখানে দেওয়া আছে কিনা। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে হিট দেওয়া হলো, সোডিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? এখানে কার্বন ডাই অক্সাইডে বেশি ফোকাস করবা। কোন গ্যাসটাতে বেশি ফোকাস করবা? কার্বন ডাই অক্সাইড, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এবার চলে আসো, আহ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের ইউজ। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দিয়ে অ্যান্টাসিড বানানো হয়, এখনই তোমরা বললা, হ্যাঁ কি না? এটা আমাদের এর আগে আরো 3বার করা হয়েছে কিন্তু এই সেম, মানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর মিল্ক অফ ম্যাগনেসিয়া, এই দুটা জিনিস যে অ্যান্টাসিড হিসাবে কাজ করে, এর আগের পার্ট গুলোতে 3বার কিন্তু ডিসকাশন হয়েছে। তাই এটা এই নিয়ে কিন্তু 4বার হলো, তাই কি না? খুব ইম্পর্টেন্ট পার্ট এটা। আচ্ছা, এবার চলে আসো, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দিয়ে আমরা কেক ব্রেড এইসব বানাই। তো এবার এটার জন্য তোমার লাগবে এই রিয়াকশনটা, এই যে কোন রিয়াকশনটা লাগবে? এই রিয়াকশনটা লাগবে। ভালো করে এবার মন দিয়ে শোনো, জিনিসটা ভালো করে দেখো। আমি কি খুব স্পিডে পড়াচ্ছি? স্পিডে পড়ালে আস্তে পড়াচ্ছি? আচ্ছা, আস্তে পড়াচ্ছি। তুমি মনে করো, আহ তুমি মনে করো এরকম হচ্ছে কিছু আটা বা ময়দা তুমি নিলা, হ্যাঁ। এবার এর মধ্যে তুমি দিয়ে দিলা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। কি বেকিং সোডাই পড়াচ্ছি তো? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তো, হ্যাঁ। তো এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তুমি ময়দার সাথে একটু মিক্স করে দিলা। হ্যাঁ বলো। ও Na হবে, সরি, হ্যাঁ। তুমি এর সাথে একটু সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মিক্স করে দিলা, মানে তুমি এর সাথে কি মিক্স করলা? বেকিং সোডা মিক্স করলাম। মিক্স করে এরপরে এর মধ্যে একটু জল দিলাম। জল দিয়ে এবার তুমি তুমি এটা দিয়ে ডো বানালা, ডো।
যেরকম মারা রুটি বানানোর আগে ময়দা আটা ময়দা যেভাবে মাখিয়ে যেই ডোটা বানায় ওটাকে কি বলা হয়? ডো। এবার এই ডোটাকে তুমি মাইক্রোওয়েভের মধ্যে দিলা। ডোটাকে তুমি কিসের মধ্যে দিয়ে দিলা? মাইক্রোওয়েভের মধ্যে, সরি, সেকেন্ড দাঁড়াও। ডোটাকে তুমি মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে দিলা। এবার এর মধ্যে ছিল NaHCO3, হ্যাঁ কি না? এর মধ্যে ছিল NaHCO3। এবার মাইক্রোওয়েভে যখন তুমি দিচ্ছ তখন মাইক্রোওয়েভের মধ্যে হিট হবে, হ্যাঁ কি না? এবার দেখো তো ওই 2 নাম্বার প্রপার্টি, 2 নাম্বার রিয়াকশনে হিট দিলে, NaHCO3 কে হিট দিলে কি কি তৈরি হয় বলো তো? Na2CO3 প্লাস CO2 প্লাস H2O। সবাই দেখলা তো? তাহলে বুঝতে পারবে না কিন্তু। তো যখন তুমি হিট দিচ্ছ NaHCO3টা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে সোডিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। আমি তোমাকে কোন গ্যাসটার উপরে ধ্যান দিতে বলেছিলাম? কার্বন ডাই অক্সাইড। তো হবে কি, কার্বন ডাই অক্সাইড এই ডো থেকে বের হয়ে যাবে, এসকেপ হয়ে যাবে। তো গ্যাস যদি বের হয়, গ্যাস যখন বের হয় তখন ডোটা এরকম সুন্দর করে রাইজ হবে, ডোটা এরকম করে ফুলে উঠবে। আর তোমার ব্রেড বলো বা কেক বলো, ওটা বেশ সুন্দর স্পঞ্জি আর সফট হয়ে যাবে। তাহলে তুমি ধরো এটা দিয়ে একটা কেক বানালা, ধরো এটা কেক। এই কেকের মধ্যে থেকে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ইভাপোরেট হয়ে গেল, ঠিক? তাহলে পড়ে থাকলো কি? Na2CO3 পড়ে থাকলো। কিন্তু স্যার Na2CO3 তো বিটার টেস্ট। Na2CO3 হচ্ছে একটা বেস, আর বেসের টেস্ট কিরকম হয়? বিটার। তাহলে তোমার কেকটা তো তিতা হয়ে গেল। তাহলে স্যার বেসকে নিউট্রালাইজ করার জন্য কি দিতে হবে? অ্যাসিড। তাহলে তাহলে তুমি এখানে যদি শুধু NaHCO3 দাও তাহলে তোমার কেকটা হয়ে যাবে তিতা। তাহলে তোমাকে NaHCO3 এর সাথে একটা মাইল্ড অ্যাসিডও অ্যাড করে দিতে হবে। কোন অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। কোন অ্যাসিড অ্যাড করে দিলা? টার্টারিক অ্যাসিড। তো টার্টারিক অ্যাসিড অ্যাড করে দিলে এই টার্টারিক অ্যাসিডটা বেসটাকে কি করে দিবে? নিউট্রালাইজ করে দিয়ে একটা সল্ট আর ওয়াটার বানাবে, ইয়েস অর নো? এই সল্টার আবার প্লিজেন্ট টেস্ট হয়। এই সল্টার কিরকম টেস্ট হয়? প্লিজেন্ট টেস্ট হয়। ওটা ব্রেডকে তিতা বানায় না, ব্রেডটা বেশ সুন্দর খেতে লাগে। তো তুমি বেকিং সোডার সাথে অ্যাসিড মিশিয়ে যখন একটা জিনিস বানাচ্ছ তখন ওটাকে বলে বেকিং পাউডার। কি বুঝতে পারলা কিনা বলো? তখন ওটাকে কি বলে? বেকিং পাউডার। তাহলে বেকিং সোডা দিয়ে আমরা কি বানাই? বেকিং পাউডার বানাই। বেকিং পাউডার বানানোর জন্য বেকিং সোডার সাথে কি অ্যাড করতে হবে? একটা মাইল্ড অ্যাসিড। কেন? কারণ যখন হিট দিচ্ছ তখন তো বেকিং সোডা ব্রেক হয়ে Na2CO3 বানাচ্ছে। Na2CO3 একটা বেস, যার টেস্ট হচ্ছে বিটার। তাহলে বেসকে নিউট্রালাইজ করার জন্য তোমার লাগবে একটা অ্যাসিড। এইটুকুনি বুঝতে পারলা কিনা বলো? এটা ডিসকাশন আরো কন্টিনিউ হবে। আগে এইটুকুনি বুঝতে পারলা কিনা বলো? আচ্ছা, তাহলে এই যে দেখো, ইট ইজ ইউজ, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে বেকিং সোডা ইজ ইউজ টু মেক বেকিং পাউডার। তার মানে বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু কি এক না, সেম না কিন্তু। আর এটার ডিফারেন্স কিন্তু বোর্ড এক্সামে অনেকবার এসছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেকিং সোডা এন্ড বেকিং পাউডার? তো এবার চলে আসো যে বেকিং সোডা, চলে আসো বেকিং পাউডার। আচ্ছা, বেকিং পাউডার তোমরা বানাবা এই যে এখান থেকে শুরু করে এই যে সাইজ পর্যন্ত একটা ব্র্যাকেট করে দাও। কিন্তু তোমরা এই রিয়াকশনটা পড়বা না, এটা অনেক কঠিন। এটা অনেক কঠিন, ঠিক আছে? এটার আলাদা রিয়াকশন আমি লিখিয়ে দিচ্ছি। ডান। এখানে কয়েকটা জিনিসে ফোকাস করো। এখানে কয়েকটা জিনিসে ফোকাস করো, সেটা হচ্ছে যে আহ প্রথমে এখান থেকে একটা ব্র্যাকেট করো যে স্যার, যদি অনলি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ইউজ করতাম, যদি অনলি সোডিয়াম হাইড্রোজেন ইউজ করতাম তাহলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট হিটের জন্য ব্রেক হয়ে সোডিয়াম কার্বনেট হয়ে যেত, ইয়েস অর নো? আর সোডিয়াম কার্বনেট কি বললাম? বেস। আর বেসের টেস্ট কি?
বিটার, তাহলে তোমার কেকটাও হয়ে যেত বিটার। তাহলে এখান থেকে এত অব্দি একটা কোয়েশ্চেন আসবে, হোয়াট উড হ্যাপেন ইফ উই ইউজ অনলি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মিন্স বেকিং সোডা ইন দা মেকিং অফ কেক। তাহলে তোমার কেকটা কি হয়ে যেত, বিটার টেস্ট হয়ে যেত। ওটা ঠিক করে এক্সপ্লেন করবা। সেকেন্ড কোয়েশ্চেন আসবে, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং বেকিং পাউডার ইনস্টিড অফ বেকিং সোডা। তাহলে বেকিং পাউডার মধ্যে তো আছে কি একটা অ্যাসিড, হ্যাঁ কি না, যে কিনা ওই যে বেস মানে সোডিয়াম কার্বনেটকে নিউট্রালাইজ করে দিবে। নিউট্রালাইজ করে কি বানাবে, একটা সল্ট। সল্টটার নাম কি, সোডিয়াম টার্টারেট। সোডিয়াম টার্টারেট সল্টের আবার টেস্ট কিরকম হয় বলেছিলাম, প্লিজেন্ট টেস্ট হয়ে যায়। সেই জন্য তোমার কেকটা খারাপ খেতে লাগবে না। এই প্লিজেন্ট টেস্ট অব্দি আর একটা ব্র্যাকেট করে দাও। ডান। আর লাস্টে তোমরা এটা মার্ক করবা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেকিং সোডা এন্ড বেকিং পাউডার। মেনি টাইমস থেকে এই যে এত অবধি বেকিং সোডা এন্ড বেকিং পাউডার হিসাবে বেকিং পাউডারের মধ্যে ডিফারেন্স। স্যার এবার জিনিসটা বুঝাও, এখানে আমি সোডিয়াম টার্টারেট এই ব্যাপারগুলো বুঝলাম না, তো জিনিসটা এইভাবে দেখো। এক second। দেখো কিভাবে বেকিং পাউডার কিভাবে কাজ করে দেখো। তুমি প্রথমে নিয়ে নিলা, তুমি প্রথমে তুমি ময়দার সাথে মিশাই দিলা বেকিং সোডা। এবার বেকিং সোডার ফর্মুলা হচ্ছে NaHCO3, ইয়েস অর নো। কিন্তু তোমাকে করতে হবে কি, এর সাথে একটা মাইল্ড অ্যাসিড অ্যাড করতে হবে, টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে C4H6O6। কি বুঝতে পারলা জিনিসটা? এইবার তোমাকে ময়দাটা মাখানোর জন্য কি লাগবে, জল লাগবে, হ্যাঁ কি না। তুমি জল দিয়ে দিলা, H2O। এইবার আমাকে বলো বেকিং সোডা আর এই অ্যাসিডের মিক্সচারকে কি বলে, বেকিং পাউডার। এইবার একটা একটা করে স্টেপ বাই স্টেপ বুঝো। যখন তুমি মানে ময়দার সাথে এই গোটা মিক্সচারটা দিয়ে যখন তুমি মাইক্রোওয়েভের মধ্যে দিলা, এবার মাইক্রোওয়েভের মধ্যে মানে তুমি যখন কুকিং করছো, কুকিং করার সময় তুমি কি দিচ্ছ, হিট। এবার হিট দিলে বেকিং সোডার সেকেন্ড নাম্বার প্রপার্টি অনুযায়ী NaHCO3 ভেঙে যাবে, ইয়েস অর নো। NaHCO3 ভেঙে গিয়ে কি হয়ে যাবে, Na2CO3 প্লাস CO2 প্লাস H2O, এটা বানাবে, হ্যাঁ কি না। এর মধ্যে হিটের জন্য CO2 আর H2O ইভাপোরেট হয়ে যাবে, হ্যাঁ কি না। এবার CO2 আর H2O যদি ইভাপোরেট হয়ে যায়, ওটা ব্রেডটাকে কি করবে, ফুলিয়ে দিবে, হ্যাঁ কি না। এই যে দেখো এখান থেকে কি লিখছি, ইভাপোরেটস। Evaporates, making the dough porous and spongy, soft. Making the dough রাইস লিখে দিচ্ছি, স্পঞ্জি অ্যান্ড সফট। তাহলে তোমার এখানে বেকিং সোডার কাজটা তো হয়ে গেল, এইটুকুনি ক্লিয়ার কিনা বলো। কিন্তু এখানে এই চক্করে যেটা তৈরি হলো সেটা হচ্ছে Na2CO3, যেটা কিনা একটা বেস। আর এই বেসের টেস্ট কিরকম হয়, বিটার। তাহলে এটাকে তোমাকে নিউট্রালাইজ করতে হবে, ইয়েস অর নো। তাহলে আমরা আগের থেকে অ্যাসিড দিয়ে রেখেছি, হ্যাঁ কি না। তাহলে এই বেসের সাথে এই অ্যাসিডের এই অ্যাসিডটা এসে এই অ্যাসিডটা এসে কি করবে, নিউট্রালাইজেশন রিয়াকশন করবে, হ্যাঁ কি না। এই দিক থেকে আর নিলাম অ্যাসিড, এই দিক থেকে কি নিলাম, বেস। তোমার রিয়াকশনটা কি হবে, নিউট্রালাইজেশন রিয়াকশন।
এবার নিউট্রালাইজেশনে অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করে কি বানায়, একটা সল্ট আর ওয়াটার। তো সল্টটার নাম হচ্ছে সোডিয়াম টার্টারেট। সোডিয়াম টার্টারেটের ফর্মুলা হচ্ছে C4H4Na2O6। কি বুঝতে পারলা? এই সল্টটার নাম হচ্ছে সোডিয়াম টার্টারেট। এবার এই সোডিয়াম টার্টারেট টেস্ট কিরকম হয়? প্লিজেন্ট টেস্ট হয়। এইটুকুনি বুঝতে পারলা কিনা এবার বলো, হয়ে গেছে? কিভাবে গোটা ব্যাপারটা কাজ করছে দেখো, আরেকবার রিপিট করব। আচ্ছা, তাহলে তুমি তুমি ডোটাকে সফট বানানোর জন্য ইউজ করছো বেকিং সোডা। যেখানে যখন তুমি কুকিং করছো বেকিং সোডা ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার যেটা বানাচ্ছে ওটাই তোমার কেকটাকে সফট অ্যান্ড স্পঞ্জি বানাচ্ছে। কিন্তু ওই চক্করে কি তৈরি হয়ে যাচ্ছে? বিটার হয়ে যাচ্ছে। তাহলে বিটারকে নিউট্রালাইজ করার জন্য তোমার কি লাগবে? একটা অ্যাসিড। এই অ্যাসিডটাই এই বেসের সাথে রিঅ্যাক্ট করলো, করে কি বানালো? একটা সল্ট আর ওয়াটার। আর এই সল্টার বিটার টেস্ট হয় না, এই সল্টার প্লিজেন্ট টেস্ট হয়। এই হলো গল্প। কি বুঝতে পারলাম ব্যাপারটা? এটা পরে তোমাদের যদি লাগে ভিডিও দেখে পরে করে নিও, এখন টাইম নাই। আচ্ছা, তাহলে বেকিং সোডা আর বেকিং পাউডারের ডিফারেন্স পারবা তো? বেকিং সোডা মানে শুধু Na2NaHCO3, আর বেকিং পাউডার মানে NaHCO3 তার সাথে একটা তোমার হচ্ছে এডিবল অ্যাসিড সাচ অ্যাজ টার্টারিক অ্যাসিড অর সাইট্রিক অ্যাসিড। ডান। আচ্ছা, নেক্সট এবার চলে আসো হচ্ছে আর কি বানানো হয় স্যার বেকিং বেকিং সোডা দিয়ে? আর কি বানানো হয়? বেকিং সোডা দিয়ে ফায়ার এক্সটিংগুইশার বানানো হয়। কি বানানো হয়? ফায়ার এক্সটিংগুইশার। এই সেটআপটা ভালো করে দেখো। এই যে নিচে এখানে নেওয়া আছে বেকিং সোডা, আর এই ভাইলটার মধ্যে নেওয়া আছে একটা ডাইলিউট অ্যাসিড। কিভাবে এটা ফায়ার এক্সটিংগুইশ করে আগে ব্যাপারটা বুঝো। তুমি মনে করো এরকম একটা বটল নিলা, সবাই এদিকে তাকায় থাকো। তুমি এরকম একটা বটল নিলা, তুমি এটা বাড়িতেও বানাতে পারবা। DIY ফায়ার এক্সটিংগুইশার। DIY জানো না? ডু ইট ইয়োর সেলফ। তো এইবার তুমি এখানে কি নিয়ে নিলা? বেকিং সোডা মানে NaHCO3, হ্যাঁ কি না? এবার তোমাকে কি করতে হবে? বাইরের থেকে এরকম একটা সুতো দিয়ে ঝুলিয়ে এইখানে একটা টেস্ট টিউবকে এখানে রেখে দিতে হবে। এই টেস্ট টিউবের মধ্যে আছে একটা মাইল্ড অ্যাসিড, ডাইলিউট অ্যাসিড। ধরে নাও H2SO4 নিলা, সালফিউরিক অ্যাসিড। ইয়েস অর নো? এবার তুমি কি করলা? এর মুখটাকে বেশ একটা কর্ক দিয়ে বা একটা মানে খাপটি দিয়ে ভালো করে সিল করে দিলা। আর তোমাকে কি করতে হবে? এর মাঝখানে একটা ফুটো করে এই কর্ক থেকে তোমাকে এরকম একটা পাইপ বের করতে হবে। এরকম একটা পাইপ তুমি বের করে দিলা। এবার সাপোজ এইখানে কোথাও আগুন ধরেছে, কোনো না এখানে আগুন ধরেছে, ফায়ার। তখন তোমাকে করতে হবে কি? এই যে টেস্ট টিউবের সাথে লেগে থাকা যে সুতোটা, হ্যাঁ কি না? এই সুতোটাকে তোমাকে টানতে হবে খুব জোরে। টানলে কি হয়ে যাবে? এই টেস্ট টিউবটা উপরের দিকে উঠে গিয়ে এই কাঁচের সাথে গায়ে লেগে ফেটে যাবে, হ্যাঁ কি না? ফেটে গেলে সমস্ত H2SO4 এখানে মিশে যাবে, হ্যাঁ কি না? এবার বলো আমাকে, বলো এটা হচ্ছে একটা অ্যাসিড, হ্যাঁ কি না? আর সোডিয়াম কি? মেটাল। আর HCO3 মানে কি? হাইড্রোজেন কার্বনেট। এবার আমাকে বলো অ্যাসিড বেসের রিঅ্যাক্ট, অ্যাসিডের প্রপার্টি থেকে। হ্যাঁ, যখন একটা অ্যাসিড মেটাল হাইড্রোজেন কার্বনেটের সাথে রিঅ্যাক্ট করে মানে NaHCO3 প্লাস H2SO4, তাহলে কি করবে? সোডিয়াম হাইড্রোজেনকে ডিসপ্লেস করবে, করলে কার সাথে লেগে যাবে? SO4। তাহলে হয়ে গেল Na2SO4। আর চোখ বন্ধ করে কি লিখে দিতে বলেছিলাম মনে আছে? CO2 প্লাস H2O। মনে পড়লো কিনা বলো, না তাহলে আরেকবার বলবো। মনে আছে তো অ্যাসিডের এই প্রপার্টিটা?
বলো তো অ্যাসিড মেটাল হাইড্রোজেন কার্বনেট ছাড়া আর কার সাথে রিঅ্যাক্ট করে কার্বন ডাই অক্সাইড বানায়? মেটাল কার্বনেটের সাথে রিঅ্যাক্ট করে কার্বন ডাই অক্সাইড বানায়। এনিওয়ে, তো এখানে মেন ফোকাস করো কার্বন ডাই অক্সাইডে, তার মানে এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে, ইয়েস অর নো? ওই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা এই পাইপ দিয়ে বেরোবে। তাহলে যেখানে আগুন লেগেছে তোমাকে এই পাইপটাকে ওইদিকে ড্র করতে হবে। তাহলে সমস্ত কার্বন ডাই অক্সাইড এই ফায়ারের চারিদিকে এরকম করে লেগে এরকম একটা মানে কি বলবো কভার আপ করে দিবে। তাহলে চারিদিকে যদি CO2 এর একটা কভারিং হয়ে যায়, তাহলে কি অক্সিজেন আর ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। তাহলে অক্সিজেন না ঢুকতে পারলে কি ফায়ার আর জ্বলবে? তাহলে ফায়ারটাও এক্সটিংগুইশ হয়ে যাবে। কারণ অক্সিজেন ফায়ার মানে বার্নিং এ হেল্প করে। সেই অক্সিজেনের এন্ট্রিটাকে ব্লক করে দিল, কে করে দিল? কার্বন ডাই অক্সাইড। পারবা কিনা বলো? আচ্ছা, তাহলে এবার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দিয়ে কিভাবে, সোডা অ্যাসিড ফায়ার এক্সটিংগুইশার বলে এটাকে, ক্লাস 8-এও পড়ছো তোমরা, সোডা অ্যাসিড ফায়ার এক্সটিংগুইশার। এটা তোমরা এখান থেকে এত অব্দি ভালো করে পড়ে রাখবা। আমি কিন্তু লাইন বাই লাইন পড়াচ্ছি না, হ্যাঁ? আর কিভাবে বানাবা সেটা তোমরা 1 2 3 4 5 6 7 এগুলা পড়ে রাখলা। আচ্ছা, এবার তোমাকে কি করতে হবে, তোমাকে কেমিক্যাল রিঅ্যাকশনটা লিখতে হবে। এখানে ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, যদিও এটা ফার্স্ট চ্যাপ্টার আর অ্যাসিডের পার্টটাতে পড়ানো হয়েছে, হ্যাঁ কি না বলো? NaHCO3 নিচে লিখে রাখো প্লাস H2SO4 অ্যারো দিয়ে Na2SO4 ব্যালেন্সিং করতে হবে, কিন্তু Na2SO4 প্লাস CO2 প্লাস H2O। ব্যালেন্সিং কিভাবে করব? মনে হয় Na2CO3 এর সামনে 2 বসাতে হবে, CO2 এর সামনে 2 বসাতে হবে, আর H2O এর সামনে 2 বসাতে হবে। দেখো তো, Na এইদিকে দুটা, এইদিকেও দুটা, হ্যাঁ কি না? কার্বনকে কাউন্ট করো, কার্বন দুটা, এখানেও কার্বন দেখো দুটা, হ্যাঁ কি না? অক্সিজেনকে কাউন্ট করো, 3 2 6 প্লাস 4 কত হচ্ছে? 10টা, তাই তো? এদিকে অক্সিজেন কাউন্ট করো, 4, 2 × 2 4, 4 + 4 8, 2 অক্সিজেনের সামনে আবার দুটা, তার মানে 8 + 2 কত হয়ে গেল? 10। হাইড্রোজেন কাউন্ট করো, এখানে দুইটা আর এখানে হাইড্রোজেনের সামনে দুইটা, তার মানে চারটা। এখানে হাইড্রোজেন 2 × 2 কত হয়ে গেল? চারটা। ফটাফট লিখে নাও। আচ্ছা দেখো, এবার আমরা স্টার্ট করি হচ্ছে ব্লিচিং পাউডার, হ্যাঁ? তোমার একটা জিনিস বোঝো, NaCl দিয়ে যত জিনিস তৈরি, এটা এখানে শেষ, ঠিক আছে? তাহলে NaCl কি করে বসো, সোজা হোক। NaCl দিয়ে তুমি দুটা জিনিস বানালা, একটা হচ্ছে ওয়াশিং সোডা, একটা হচ্ছে বেকিং সোডা, হয়ে গেল। এখন যা তৈরি করবা সেটা কিন্তু NaCl এর প্রোডাক্ট না, এখন নতুন জিনিস, ঠিক আছে? তো এখন আমরা কি করব, ব্লিচিং পাউডার। এবার ব্লিচিং পাউডারে যাওয়ার আগে তোমাকে দুটো জিনিস আগে জানতে হবে, একটা মানে ব্লিচিং এজেন্ট কি, আর একটা ডিসইনফেক্টেন্ট কি। ব্লিচিং এজেন্ট মানে হচ্ছে যেই সাবস্টেন্স রং সরায়। মনে করো তুমি তোমার পুরনো কোনো জামা কাপড় দিয়ে দিলা, মনে করো কোনো ফ্যাক্টরিকে বা ভাঙাচোরাকে দিয়ে দিলা, বা তোমার বই খাতাগুলোকে দিয়ে দিলা, তাহলে ওই ক্লথের আবার রিসাইকেল হয়, বা ওই পেপারের আবার রিসাইকেল হয়। কিন্তু ওই ক্লথ আর পেপারের উপরে তো অন্য রং আছে, মনে করো প্রিন্টেড কালার আছে, অর পেনের কালি আছে। সেই কালিগুলোকে সরানোর জন্য ইউজ করা হয় ব্লিচিং এজেন্ট। এটুকুনি ক্লিয়ার করা হলো কিনা বলো? ব্লিচ মানে হচ্ছে কালার সরানো, আমরা অনেকে স্কিনেরও ব্লিচ করি। আর ডিসইনফেক্টেন্ট মানে কি, যেটা হচ্ছে জার্মস কে কিল করে, তাকে ডিসইনফেক্টেন্ট বলে। এই দুটো জিনিস জেনে নিয়ে এবার ব্লিচিং পাউডারে ঢুকবো। এবার ব্লিচিং পাউডারের কেমিক্যাল নাম হচ্ছে কেমিক্যাল অক্সিক্লোরাইড, আর ফর্মুলা হচ্ছে CaOCl2। এটার আরেকটা নাম হচ্ছে লাইম। এখানে কিন্তু 3টা কোশ্চেন আমি বলে দিলাম, কিন্তু ভালো করে ব্যাপারটা বোঝো। তো ব্লিচিং পাউডার বানানোর জন্য
তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড স্লেট লাইম, আর লাগবে হচ্ছে ক্লোরিন। তাহলে কি হয়ে যাবে, এই ক্লোরিনটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ঢুকে যাবে, তাহলে হয়ে গেল CaOCl2 আর H2O। তোমার এখানে H2O লাগবে না, কিন্তু এক্সামের সময় এটা কি করতে হবে, লিখতে হবে। এটাই হয়ে গেল তোমার ব্লিচিং পাউডার, আর এটার কোনো ট্রিক্স নাই, এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। স্যার ব্লিচিং পাউডারের প্রপার্টি কি? ব্লিচিং পাউডারের 1 নম্বর প্রপার্টি হচ্ছে এটা একটা হোয়াইট পাউডার, যার মধ্যে থেকে ক্লোরিনের স্ট্রং স্মেল পাওয়া যায়। কার স্ট্রং স্মেল পাওয়া যায়? এই যে কারণ দেখো ব্লিচিং পাউডারের মধ্যে কি আছে, ক্লোরিন আছে। আমরা বাড়িতে ব্লিচিং পাউডার ইউজ করেছি অনেকেই, বা ইউজ করতে দেখেছি। যখন ব্লিচিং পাউডার ছড়ায় তখন খুব একটা মানে কড়া একটা গন্ধ বেরোয়। ওটা নাথিং বাট কিসের গন্ধ মনে রাখবা? ক্লোরিনের গন্ধ। 2 নম্বর, ব্লিচিং পাউডার ইজ সলিউবল ইন কোল্ড ওয়াটার, কোল্ড ওয়াটার ইজ সলিউবল, কিন্তু ওর কিছু পোর্শন মানে স্মল ইনসলিউবল পোর্শন অলওয়েজ লেফট বিহাইন্ড, মানে একটু পোর্শন হয়তো ডিজলভ হয় না, তার মানে কোলয়েডের মতো বানানো। 3 নম্বর, যদি ব্লিচিং পাউডারকে তুমি যদি অ্যাসিডের ডাইলিউট অ্যাসিডের সাথে যদি তুমি রিয়াক্ট করো, তাহলে তুমি ক্লোরিন পেয়ে যাবা। যেমন ধরো ব্লিচিং পাউডারের ফর্মুলা কি, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। এবার তুমি তার সাথে মনে করো সালফিউরিক অ্যাসিড নিলা, দেখছো তো? এইবার এই সালফিউরিক, এবার কি হবে যে ক্যালসিয়ামটা হাইড্রোজেনকে সরায় দিবে, তাহলে ক্যালসিয়াম কার সাথে লেগে গেল, SO4, তাহলে CaSO4 হয়ে গেল, একই না? আর এইদিকে ক্লোরিন, ক্লোরিন দেখো একা একা হয়ে গেল, একই না? তাহলে বাকি কে থাকলো, এদিকে হাইড্রোজেন আর এদিকে কে, অক্সিজেন। তাহলে এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি বানাবে, ওয়াটার। কি বুঝতে পারলা কিনা বলো? এটাও তোমাকে কাইন্ড অফ মুখস্থই রাখতে হবে। তাহলে এর থেকে প্রুফ হয় যে হ্যাঁ, ব্লিচিং পাউডারকে, ব্লিচিং পাউডারের মধ্যে ক্লোরিন আছে, এটা বোঝা যায়। আচ্ছা, এবার নেক্সট চলে আসো ব্লিচিং পাউডার। হ্যাঁ, তোমরা এটা এখান থেকে মার্ক করো, এই যে হোয়েন থেকে শুরু করে, আচ্ছা, আবার কি হচ্ছে, হোয়েন থেকে এখান থেকে মার্ক করো, আর মার্কিংটা কমপ্লিট করবা হচ্ছে আহ ইস ক্লোরিন পর্যন্ত, এই যে এত অবধি, এত অবধি মার্কিং করে দাও। এটুকুনি বুঝতে পারলা কিনা বলো? এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো আগে। আচ্ছা, এইবার তোমাকে একটা দারুণ কোয়েশ্চেন দিবে যে দ্য ব্লিচিং অ্যাকশন অফ ক্লোরিন ইজ ডিউ টু ইটস অক্সিডাইজিং প্রপার্টি। পেয়েছো? Some colored substances turn colorless when oxidized by chlorine. এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এবার আমি আবার আগেরটাতে ফিরে আসছি। তোমাদেরকে এখনই ব্লিচিং এজেন্ট শিখালাম না? ব্লিচিং এজেন্ট মানে যে কি করে যেন, কালারকে রিমুভ করে, তাই কি না? তুমি মনে রাখবা ব্লিচিং এজেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি ক্লোরিন। ব্লিচিং এজেন্টকে কে অ্যাকচুয়ালি কালারকে সরায়? ক্লোরিন হচ্ছে কালারকে সরায়। তাহলে স্যার এবার এখানে একটা কোয়েশ্চেন আসবে যে ব্লিচিং পাউডার দিয়ে তাহলে আমি কেন কালার রিমুভ করব, ডাইরেক্ট ক্লোরিন দিলেই তো হতো। আমার কথাটা বুঝতে পারলা? যে জামা কাপড় থেকে বা পেপার থেকে আমি যদি কালারকে রিমুভ করতে চাই, যেহেতু ব্লিচিং এজেন্ট শুধু ক্লোরিন, তাহলে আমি ব্লিচিং পাউডার মানে এত বড় জিনিসটা কেন বানাতে যাব, এত হ্যাপা কেন করতে যাব? আমি ডাইরেক্ট ক্লোরিন দিলেই তো হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্লোরিন হচ্ছে গ্যাস, আর ক্লোরিন গ্যাসকে স্টোর করা একটু ইনকনভিনিয়েন্ট। কি বুঝতে পারলা? সেই জন্য ক্লোরিনকে ব্লিচিং পাউডারের মধ্যে স্টোর করা হচ্ছে। তার মানে ব্লিচিং পাউডার ইজ নাথিং বাট অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ স্টোরিং ক্লোরিন। কি বুঝতে পারলা?
তাহলে এইখানে দেখো এই এই কোয়েশ্চেনটাও খুব ভালো কোয়েশ্চেন। এই যে ব্লিচিং পাউডার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর স্টোরিং ক্লোরিন, দিস ইজ বিকজ ক্লোরিন ইজ এ গ্যাস, গ্যাস ইটসেলফ ইজ ডিফিকাল্ট টু স্টোর অ্যান্ড ইউটিলাইজ। সেই জন্য ক্লোরিনকে দিয়ে আমরা ডাইরেক্ট ডিসইনফেক্টেন্ট বা সরি ব্লিচিং করতে পারি না। ক্লোরিনকে আগে ব্লিচিং পাউডারের মধ্যে আমরা স্টোর করি, তারপরে আমরা ওটাকে ইউটিলাইজ করি। আচ্ছা, এইবার চলে আসা হচ্ছে ব্লিচিং পাউডারের ইউজেস গুলো দেখে নাও। এক তো হয়ে গেল ব্লিচিং পাউডার একটা দারুণ ব্লিচিং এজেন্ট। তো এটার মধ্যে থেকে কটন, লিনেন মানে যে কোনো টেক্সটাইল ইন্ডাস্ট্রি মানে জামা কাপড়ের ইন্ডাস্ট্রি থেকে ব্লিচ করার জন্য ইউজ করা হয়। ব্লিচিং উড পাল্প মানে মনে করো কাঠের যে পাল্প গুলো মানে টুকরো গুলো হয় ওগুলোকে ব্লিচ করার জন্য, পেপার ইন্ডাস্ট্রিতে ওগুলো লাগে, আরো অনেক আছে, ক্লথ ইন্ডাস্ট্রিতে লাগে। নেক্সট চলে আসো, ব্লিচিং পাউডার দিয়ে আমরা ডিসইনফেক্ট করে থাকি ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইকে। আর ডিসইনফেক্টেন্টের ডেফিনেশন একটু আগেই পড়ালাম যে জার্মসকে কিল করে। ব্লিচিং পাউডার দিয়ে আমরা ক্লোরোফর্ম বানাতে পারি, যেটা হসপিটালে ইউজ করা হয় পেশেন্টকে অজ্ঞান করার জন্য। 4 নাম্বার, ব্লিচিং পাউডার দিয়ে আমরা এমন ব্লিচিং পাউডার কি করে উলকে আনশ্রিঙ্কেবল বানায়। মানে কি স্যার, তুমি যখন উলের সোয়েটার পরো আর ওই উলের সোয়েটারটা যদি খারাপ কোয়ালিটির হয়, ওই সোয়েটারটাকে একবার ধোয়ার পরে ওই সোয়েটারটা ছোট হয়ে যায়, তাই কি না? কিন্তু ওটা যদি ভালো করে ব্লিচ করা থাকে তাহলে ওটা ছোট হয় না। তাহলে ব্লিচিং আনশ্রিঙ্কেবল বা শ্রিঙ্ক হয়ে যাওয়া মানে কি ছোট হয়ে যাওয়া, তাই কি না? তাহলে শ্রিঙ্ক হয়ে যাওয়া মানে ছোট হয়ে যাওয়া, কিন্তু ব্লিচ উলকে কি বানাচ্ছে, আনশ্রিঙ্কেবল বানাচ্ছে। 5 নাম্বার, ব্লিচিং পাউডার দিয়ে আমরা ব্লিচিং পাউডার হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ইউজ করা হয় মেনি কেমিক্যাল ইন্ডাস্ট্রি। এবার বলো ব্লিচিং পাউডারের মধ্যে কোন জিনিসটা অক্সিডাইজিং এজেন্ট? এখনই পড়ালাম, ক্লোরিন। ভেরি গুড। নেক্সট চলে আসে হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস এর ফর্মুলা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেটের ফর্মুলা কি, CaSO4, কিন্তু তার সাথে লেগে আছে হেমি হাইড্রেট। হেমি মানে হচ্ছে হাফ, আর হাইড্রেট মানে হচ্ছে ওয়াটার। এবার আমাকে বলো, তোমাদেরকে আজকে ক্লাসের শুরুতেই আজকে শিখিয়েছি যে ডট দিয়ে কোনো H2O লেখা মানে কি বলো, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। প্লিজ আবার হ্যাং হোস না, হয়ে গেছো, হ্যাং হয়েও গেল। তো এইখানে যে ওয়াটারটা দেখতে পাচ্ছ, এই ওয়াটারটা কিন্তু একটু অ্যাকচুয়ালি কি বলতো, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এটা কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। আমাকে ওয়াশিং সোডার মধ্যে কত মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ছিল দেখে বলো। 10টা ছিল, কিন্তু এখানে হাফ মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে। স্যার ওয়াটার আবার হাফ হয় নাকি? ওয়াটার কখনো ফ্র্যাকশনে হয়? ওয়াটার হলে হোল নাম্বার হবে, হয়তো একটা, না হলে দুটা, না হলে তিনটা। তাহলে স্যার এখানে হাফ মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, এটা আবার কিভাবে পসিবল? অ্যাকচুয়ালি এই যে দেখো, CaSO4 ডট হাফ H2O, এটাকে যদি তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, ঠিক তো, তাহলে 2CaSO4 হয়ে গেল, ডট 2 × ½ H2O হয়ে গেল, তাই কি না? এবার এখানে 2 কেটে দাও, তাহলে কি দাঁড়ালো, 2CaSO4 ডট 1H2O, তাই কি না? তার মানে অ্যাকচুয়ালি দুটা ক্যালসিয়াম সালফেটের সাথে একটা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লেগে আছে। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে একটা ক্যালসিয়াম সালফেটের সাথে কটা হলো, হাফটা হলো, কিন্তু রিয়ালিটি তাই না। রিয়ালি কি আর হাফ মলিকিউল অফ ওয়াটার বলে কিছু হয়? রিয়ালি হচ্ছে এটা, দুটা ক্যালসিয়াম সালফেটের সাথে একটা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। কিন্তু ওটাকে আমরা পেপারে লিখছি, অন পেপার আমরা এটা লিখছি, অন পেপার হোক এটা, কিন্তু রিয়ালিটি হচ্ছে তোমার এটা, যে দুটা CaSO4 এর সাথে একটা H2O, তাহলে একটা CaSO4 এর সাথে হাফটা H2O। তাহলে হাফ কে ল্যাটিনে হেমি বলা হয়। বুঝতে পারলা?
তার মানে কি দাঁড়ালো গোটা ফর্মুলাটা, ক্যালসিয়াম সালফেট, এই যে ক্যালসিয়াম সালফেট আর হাফ H2 মানে কি হয়ে গেল, হেমি হাইড্রেট, আর ক্যালসিয়াম সালফেট হাফ হাইড্রেট। খুব, আমি কিন্তু এটা অনেক টাইম দিয়ে বুঝালাম, তাও কোনো প্রবলেম থাকলে বলো। প্লাস্টার অফ প্যারিস এর মানে কমন নাম কি আর ফর্মুলা কি, হ্যাঁ কি না? তাহলে তোমরা এটা মার্ক করো হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কোথায় লেখা আছে, ফর্মুলা কেম ফ্রম ইস জিপসাম, জিপসাম ইজ ক্যালসিয়াম। হ্যাঁ, জিপসাম কোথায়, পুরোনোটার সাথে এটা মিলছে না। দ্য ফর্মুলা অফ প্লাস্টার অফ প্যারিস। আচ্ছা, তোমরা এটা এখান থেকে এত অব্দি একটা মার্ক করে দাও, ক্যালসিয়াম প্লাস্টার অফ প্যারিসের কেমিক্যাল নেম আর ফর্মুলা। আচ্ছা, এবার চলে আসো প্লাস্টার অফ প্যারিস কি দিয়ে বানানো হয়। প্লাস্টার অফ প্যারিস কে বানানো হয় একটা পাথর থেকে, পাথরটার নাম হচ্ছে জিপসাম। পাথরটার নাম কি, জিপসাম। এবার পাথরটার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে, কেমিক্যাল নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। ক্যালসিয়াম সালফেট তো CaSO4 হয়ে গেল, তাই কি না? এবার ডাই মানে কি, দুই, আর হাইড্রেট মানে কি, ওয়াটার। এবার আমাকে বলো প্লাস্টার অফ প্যারিসের সাথে জিপসামের কি ডিফারেন্স। প্লাস্টার অফ প্যারিসের মধ্যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কটা আছে, হাফ, কিন্তু জিপসামের মধ্যে কটা আছে, দুটা। এটা মাথায় রাখো, রাখলা? স্যার এই জিপসাম কোথায় পাওয়া যায়, পাহাড়ে পাওয়া যায়, প্যারিসে পাওয়া যায়, আগে প্যারিসে পাওয়া যেত তাই এটার নাম প্লাস্টার অফ প্যারিস দেওয়া হয়েছে, এখন ইন্ডিয়াতেও পাওয়া যায়, মানে অনেক জায়গাতেই পাওয়া যায়। তাহলে এইটা তোমরা এখান থেকে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটা এত অব্দি ব্র্যাকেট করে দাও, তার মানে এর মধ্যে কত মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে, 2 মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এবার প্লাস্টার অফ প্যারিস কে বানানোর প্রসেস হচ্ছে এখান থেকে এই যে এত অব্দি। কথা বলো না কিন্তু, পিস পিস করো না, টাইম চলে যাচ্ছে, অনেক পড়াতে হবে। এবার এখানে দেখো জিপসাম যার মধ্যে ছিল 2 মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ওকে যদি আমি 100 ডিগ্রি, এক্সাক্ট 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি হিট করি, তাহলে এখান থেকে 1.5 মলিকিউল অফ ওয়াটার মাইনাস হয়ে যাবে। কি বুঝলা কিনা, কত মলিকিউল অফ ওয়াটার মাইনাস হয়ে যাবে, 1.5। তাহলে 2 থেকে 1.5 বাদ দিলে কত পড়ে থাকলো, হাফ মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন পড়ে থাকলো। তাহলে জিপসামটা কিসে কনভার্ট হয়ে গেল, প্লাস্টার অফ প্যারিসে কনভার্ট হয়ে গেল। এইটুকুনি বুঝতে পারলাম কিনা বলো। এবার স্যার আমি যদি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার না দিয়ে, আবার প্লিজ ভাই প্লিজ, যাস না, হোস না ভাই। কোয়েশ্চেনটা বোঝো, আমি যদি, দেখো কোয়েশ্চেনটা বোঝো, আমি যদি 100 ডিগ্রি সেলসিয়াস না দিয়ে যদি 200 ডিগ্রি সেলসিয়াস বা একটু বেশি টেম্পারেচার দিতাম, তাহলে কি হতো, যদি 200 ডিগ্রি সেলসিয়াস দিতাম, তাহলে 2 মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন গোটাটাই মাইনাস হয়ে যেত, হ্যাঁ কি না? একটু বেশি হিট দিলে গোটাটাই মাইনাস হয়ে যেত, ধরে নাও -2H2O হয়ে গেল, তাহলে কি এখানে এক ফোঁটা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থাকতো না, এখানে হয়ে যেত 2। তাহলে ওটাকে তখন আর প্লাস্টার অফ প্যারিস বলতাম না, শুধু CaSO4 কে প্লাস্টার অফ প্যারিস বলে না, শুধু CaSO4 কে বলে ডেড বার্ন প্লাস্টার। কি বুঝতে পারলা কিনা বলো? তো স্যার প্লাস্টার অফ প্যারিস কে কি কাজে ইউজ করা হয়, মূর্তি বানানোর জন্য। আমরা যে বাড়িতে এই যে দেওয়ালে পুট্টি দিচ্ছি রং করার আগে, এই পুট্টি করার জন্য করা হয়। আবার ফল সিলিং যে দেই আমরা, ফল সিলিং এও প্লাস্টার অফ প্যারিস ইউজ করা হয়। স্যার হোয়াই প্লাস্টার অফ প্যারিস, বিকজ প্লাস্টার অফ প্যারিস সেট ভেরি ওয়েল। প্লাস্টার অফ প্যারিসের মলিকিউল গুলো দারুণ ভাবে সেট হয়ে, খুব শক্ত হয়ে, বকা খাওয়ার টাইম চলে আসছে। তো প্লাস্টার অফ প্যারিস খুব ভালো সেট হয়, সেই জন্য প্লাস্টার অফ প্যারিস দিয়ে ওয়াল পুট্টি, ফল সিলিং আর মূর্তি বানানো যায়। কিন্তু যদি তুমি জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস বানানোর সময় তুমি যদি এই টেম্পারেচারকে একটু এদিক ওদিক করো,
মনে করো বেশি টেম্পারেচার হয়ে গেল কোনো কারণে, তাহলে তখন ওটা প্লাস্টার অফ প্যারিস হলো না, তখন ওর মধ্যে একটাও ওয়াটার থাকবে না। তখন ওটাকে কি বলবো? ডেড বার্ন প্লাস্টার, মানে শুধু CaSO4 থাকলো। এই CaSO4 অত ভালো সেট হয় না। কি বুঝতে পারলাম ব্যাপারটা? তো তোমাকে এখান থেকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে যে ইন দা প্রিপারেশন অফ প্লাস্টার অফ প্যারিস ওয়াই হিটিং অফ জিপসাম শুড বি কন্ট্রোলড কেয়ারফুলি। কি বুঝতে পারলা? কারণ তুমি যদি 100 ডিগ্রি থেকে কম বেশি একটু বেশি কিছু করো, একটাও ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন এখানে থাকলো না। এই যে এখানে হাফ মলিকিউল অফ যে H2O ছিল, এক ফোঁটাও থাকলো না, গোটাটাই বের হয়ে চলে গেল। গোটাটাই বের হয়ে চলে গেলে শুধু পড়ে থাকলো কি? CaSO4 পড়ে থাকলো। CaSO4 কে কি বলে? ডেড ব্রাউন ক্লাস্টার। আর তার মানে এবার বলো তো, যদি এক ফোঁটা ওয়াটার না থাকে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন না থাকে, ওই সল্টকে কি বলে? মনে আছে? অ্যানহাইড্রাস সল্ট। তো এই অ্যানহাইড্রাস সল্টের এই যে লাস্ট লাইনে কি লেখা আছে, ডাজ নট সেট লাইক প্লাস্টার অফ প্যারিস, মানে ওটা অত ভালোভাবে সেট হয় না। অ্যাডিং ওয়াটার মানে জল দিলেও ওটা ভালোভাবে সেট হয় না। তাহলে স্যার প্লাস্টার অফ প্যারিস কে কি, প্লাস্টার অফ প্যারিস দিয়ে কিভাবে আহ তোমার হচ্ছে মূর্তি এসব এগুলো বানানো হয়? দেখো প্লাস্টার অফ প্যারিস দিয়ে কিভাবে মূর্তি টুর্তি বানানো হয়। এই যে প্লাস্টার অফ প্যারিস দিয়ে মূর্তি বানানোর সময় ইউজ করা হয় মোল্ড। মোল্ড মানে হচ্ছে ছাঁচ। এই দেখো এটাকে বলে ছাঁচ। দুর্গা ঠাকুরের মূর্তি বা যে কোনো মূর্তি বানানোর সময় এরকম ছাঁচ ইউজ করে, মোল্ড। ওই ছাঁচের ভিতরের ডিজাইন যেরকম থাকে, প্লাস্টার অফ প্যারিসের শেপটাও ওরকম নিয়ে নেয়। এই যে মোল্ড গুলোকে বেঁধে দিল, এবার জল নিল, প্লাস্টার অফ প্যারিস নিল, এবার এই এই ঘোলাটা ভালো করে মিক্স করবে, একটু সিমেন্ট দিয়ে দিল যাতে আরো ভালো শক্ত হয়। যাই হোক, তোমাদের সিমেন্টটা অত মাথায় নিও না। প্লাস্টার অফ প্যারিস এই যে মোল্ডের মধ্যে ঢেলে দিল। এবার যখন এখান থেকে জলটা শুকিয়ে যাবে, এই যে দেখো জলটা শুকিয়ে যাওয়ার পরে, এই যে দেখো মোল্ডটা যখন খুলবে, এই যে দেখো মোল্ড গুলো খুলছে, তখন মোল্ডের ভিতরের ডিজাইন অনুযায়ী বেশ সুন্দর শেপটা নিয়ে নিচ্ছে, একটা গণেশের মূর্তির শেপ নিয়ে নিবে। এই যে দেখো, কি বুঝতে পারলা ব্যাপারটা? তাই এটা তখনই পসিবল যখন তুমি CaSO4.12H2 ইউজ করবে। শুধু CaSO4 ইউজ করলে কিছুই হবে না। এটা মানে তুমি মোল্ড থেকে বের করার সাথে সাথে ঝুরঝুরা হয়ে ভাঙে পড়ে যাবে যদি শুধু CaSO4 থাকে। কিন্তু CaSO4.12H2 থাকলে তুমি ভাবো এই মূর্তিটার ভিতরে এক একটা মলিকিউল এক একটা ক্রিস্টালের মতো শক্ত হয়ে গেছে। কি বুঝতে পারলা তো ব্যাপারটা? তা এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই বেশি দেয়, যে প্লাস্টার অফ প্যারিস বানানোর সময় কেন কন্ট্রোলড টেম্পারেচারটাকে কেন কন্ট্রোল ওয়েতে মানে দেওয়া উচিত। এইবার চলে আসো, ব্যাপারটা হচ্ছে যে তোমাদেরকে আহ এই ব্যাপারটা আমি কিন্তু অলরেডি বুঝিয়ে দিয়েছি। CaSO4.12H2 বলে কিছু হয় না, অ্যাকচুয়ালি হয় 2SO4.H2O, তাই কি না? তো এটা যদি তোমরা চাও এমনি রিডিং করতে পারো, এটা অতটা তোমার লাগবে না, এটা এমনি রিডিং করে রাখতে পারো। তাহলে প্লাস্টার অফ প্যারিস তোমার হয়ে গেল। প্রপার্টিজ অফ প্লাস্টার অফ প্যারিস দেখো, প্লাস্টার অফ প্যারিস দেখতে হোয়াইট পাউডারের মতো। 2 নাম্বার, প্লাস্টার অফ প্যারিস has a very remarkable property of setting into hard mass of wetting with water। এইবার দেখো, এদিকে তাকাও সবাই। প্লাস্টার অফ প্যারিস নিলা, CaSO4.12H2O, দেখলা ওই ভিডিওটাতে জল মিশাচ্ছিল, তাহলে জল মিশালে ওর সাথে যদি আরো 1.5 মলিকিউল অফ ওয়াটার লেগে যায়, তখন ওটা আবার CaSO4.2H2O হয়ে যাবে কিনা? আর CaSO4.2H2O মানে কি? জিপসাম। তার মানে ওটা আবার শক্ত পাথরের মতো হয়ে যাবে। তাহলে স্যার আমরা ডাইরেক্ট জিপসামকে কেন ইউজ করলাম না? জিপসাম তো শক্ত পাথর, ওটা দিয়ে ঘোলা বানাতে পারবা? তোমাকে বানাতে হবে পাউডার ফর্মে, হ্যাঁ কি না? তো প্লাস্টার অফ প্যারিস কি ফর্মে থাকে? পাউডার ফর্মে থাকে। তুমি জল মিশালা, মিশালে ওটা তখন পাথরের মতো শক্ত হয়ে গেল, মানে জিপসাম হয়ে গেল। তাহলে ডাইরেক্ট জিপসাম দিয়ে তুমি মূর্তি বানাতে পারো, তোমাকে ছেনি হাতুড়ি দিয়ে বানাতে হবে, খোদাই করে দিয়ে। ঘোলা বানায় তুমি মোল্ডের মধ্যে দিয়ে বানাতে পারবে না। কি কথাটা বুঝতে পারলা?
স্যার আমি যদি প্লাস্টার অফ প্যারিস দিয়ে মূর্তি বানানোর সময় 1.5 মলিকিউল অফ ওয়াটার ইউজ না করে যদি আমি 10 মলিকিউল অফ ওয়াটার ইউজ করতাম তাহলে কি হতো? তুমি 10 মলিকিউল অফ ওয়াটার দিলেও একটা CaSO4.12H2O 1.5টা ওয়াটারকেই নিত। মানে তুমি 1 মগ জল মিশাও, 1 বালতি জল মিশাও, ওটা 1.5 মলিকিউল অফ ওয়াটার নিয়েই জিপসামটা বানাবে। তাহলে স্যার বাকি জলটা কি হবে? বাকি জলটা ইভাপোরেট হয়ে যাবে। কি বুঝতে পারলাম ব্যাপারটা? এবার এখান 2 নাম্বার প্রপার্টি হয়ে গেল। 3 নাম্বার, এখান থেকে একটা কোয়েশ্চেন আসে যে প্লাস্টার অফ প্যারিসকে কেন ময়েশ্চার প্রুফ কন্টেনারের মধ্যে রাখা উচিত। তো তুমি দোকান থেকে প্লাস্টার অফ প্যারিসের বস্তা কিনে নিয়ে আসলা, কিন্তু ওটাকে এমন ফ্লোরের মধ্যে রাখলা যেই ফ্লোরের মধ্যে ময়েশ্চার আছে মানে কি ওয়াটার আছে। তাহলে প্লাস্টার অফ প্যারিস ওয়াটারের সাথে রিয়াক্ট করে কি হয়ে যাবে? জিপসাম হয়ে যাবে। তার মানে তোমার আহ বস্তাটার মধ্যে শক্ত শক্ত জিপসামের পাথর হয়ে যাবে, প্লাস্টার অফ প্যারিস আর থাকলো না। তাহলে স্যার ওটা দিয়ে আর কি মূর্তি বানানো যাবে? বানানো যাবে না। স্যার আমি যদি ওটাকে হিট করি, হিট করলে তো আবার জিপসামটা কি হয়ে যাবে? প্লাস্টার অফ প্যারিস হয়ে যাবে। কিন্তু কি গ্যারান্টি তুমি এমন সেটআপ ইউজ করতে পারবা যেখানে এক্সাক্ট 100 ডিগ্রি সেলসিয়াসই থাকবে? কি বুঝতে পারলে ব্যাপারটা? স্যার প্লাস্টার অফ প্যারিস এই যে এইভাবে তাহলে বানাতে হয়। এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে প্লাস্টার অফ প্যারিস বানানোর সময় আমরা ইউজ করি কিল্ন। কিল্ন মানে কি? ভাট্টি। কিল মানে কি? ভাট্টি। ভাট্টি কাকে বলে স্যার? ওই যে নান বানানো দেখেছো, যে উনানের মধ্যে বানায় ওটাকে ভাট্টি বলে। কিন্তু প্লাস্টার অফ প্যারিস কে মানে সরি জিপসামকে গরম করে প্লাস্টার অফ প্যারিস বানানোর সময় ওই ভাট্টি আর ইউজ করা যাবে না, অনেক বড় বড় ভাট্টি হয়। কি এইটুকুনি ক্লিয়ার? হ্যাঁ, এইটুকুনি ক্লিয়ার কিনা বলো? হয়ে গেল। এবার প্লাস্টার অফ প্যারিস এর ইউজেস গুলো দেখে নাও। 1 নাম্বার, প্লাস্টার অফ প্যারিস কে হসপিটালে ইউজ করা হয়। এই যে দেখো এই ছবিটা, কারোর পা হাত পা ভেঙে গেলে প্লাস্টার করার জন্য, হ্যাঁ কি না? 2 নাম্বার, প্লাস্টার অফ প্যারিস কে ইউজ করা হয় ডেকোরেটিভ মেটেরিয়াল, টয়, তারপরে চিপ অর্নামেন্ট এগুলো বানানোর জন্য, কসমেটিক, ব্ল্যাকবোর্ড, চক, হ্যাঁ, তারপরে হচ্ছে কাস্ট ফর স্ট্যাচুজ এগুলো বানানোর জন্য। 3 নাম্বার, প্লাস্টার অফ প্যারিস কে ফায়ার প্রুফিং মেটেরিয়াল বানানোর জন্য ইউজ করা হয়। ফায়ার প্রুফিং মেটেরিয়াল মনে করো কোনো একটা জায়গায় ফায়ার জ্বলছে, ওর চেম্বারটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে বানানো হবে। কেন? কারণ প্লাস্টার অফ প্যারিস হচ্ছে ফায়ার প্রুফ, ওখান দিয়ে ফায়ার বের হতে পারে না, আর কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে না। 4 নাম্বার, প্লাস্টার অফ প্যারিস দিয়ে কেমিস্ট্রি ল্যাবে যদি তোমাকে এয়ার টাইট অ্যারেঞ্জমেন্ট বানাতে হয় তাহলে প্লাস্টার অফ প্যারিস দিয়ে তোমাকে সিল করতে হবে। ধরে নাও তোমার কেমিস্ট্রি ল্যাবে, ধরে নাও এখানে কোনো একটা কিছু, মনে করো ওভেন টোভেন টাইপের আছে, এখানে মনে করো একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের এখান থেকে একটা পাইপ আসলো, ওভেন থেকে এখান থেকে একটা পাইপ আসলো। তো এই দুটো পাইপের জয়েন্টের মাঝখানে তোমাকে প্লাস্টার অফ প্যারিস দিয়ে জয়েন করে দিতে হবে, যাতে করে একটা এয়ার টাইট অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়, যাতে করে কোনো লিকেজ না হয়। কি বুঝতে পারলা ব্যাপারটা? 5 নাম্বার, প্লাস্টার অফ প্যারিস দিয়ে আমরা এই যে এখনই তোমাদেরকে শিখালাম ওয়াল পুট্টি বানাই, হ্যাঁ কি না? মেকিং সারফেসেস লাইক দ্য ওয়াল অফ এ হাউস স্মুথ বিফোর পেন্টিং দেম। তাহলে এগুলো হয়ে গেলো তোমার প্লাস্টার অফ প্যারিসের সব গল্প। এবার চলে আসো আমাদের আজকে শুরুতেই যে গল্পটা কি ছিল, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। আর একবার বলে দিচ্ছি দেখো, না হবে না, আজকে শেষ করতেই হবে। মনে করো এটা এমন একটা সল্ট, যেই সল্টের বাইরের দিকে এরকম লুজলি ওয়াটার লেগে আছে। লেগে থাকার জন্য এটার শেপটা কি রকম হয়ে গেল? ক্রিস্টাল শেপের হয়ে গেল। এই ওয়াটারটাকে কি বলবো? ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এইদিকে তাকায় থাকবো নাহলে দেরি হবে কিন্তু। আর এই সল্টটাকে তখন বলবো হচ্ছে হাইড্রেটেড সল্ট। এবার যদি তুমি এই সল্টকে, হাইড্রেটেড সল্টকে যদি তুমি হিট করো, তাহলে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে তখন শুধু সল্টটা পড়ে থাকলো, তখন আর ওটা ক্রিস্টাল ফর্মে থাকবে না, তখন ওটা পাউডার হয়ে যাবে। কি হয়ে যাবে? ওটা পাউডার হয়ে যাবে। আর যদি তুমি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আবার অ্যাড করো, প্লাস WOC লিখে দিলাম, তাহলে ওর সারফেসে আবার এই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লেগে যাবে, হ্যাঁ কি না? তখন ওটা হয়ে যাবে আবার ক্রিস্টাল হয়ে যাবে। তো এই পাউডার ফর্মে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ছাড়া সল্টটাকে বলে আবার অ্যানহাইড্রাস সল্ট। কি বলে? অ্যানহাইড্রাস সল্ট।
এটা কিন্তু ক্রিস্টাল ফর্মে পাওয়া যায় না, এটা পাওয়া যায় পাউডার ফর্মে। এবার মনে করো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থাকার জন্য এই সল্টের কালার মনে করো ব্লু, কিন্তু ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন না থাকার জন্য এই পাউডারের কালার মনে করো হোয়াইট। তাহলে আমাকে একটা জিনিস বলো, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন দুটা জিনিসকে তোমার হচ্ছে আহ, দুটা মানে সল্টের দুটা জিনিসকে দেয়। কি দেয়? একটা হচ্ছে ওর শেপ দেয়, কি দেয়? শেপ মানে ক্রিস্টাল শেপটা দেয়। আর একটা কি দেয় বললাম? কালারকে দেয়। আর এইটা দেখো, এই যে দেখো এখানে লেখা আছে হোয়াট ইজ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। প্রথমে এখান থেকে দেখাও যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন মানে যে which form part of the structure of a crystal are called water of crystallization। আর ওই ধরনের সল্টকে কি বলে বললাম? হাইড্রেটেড সল্ট। এবার ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কে কিভাবে লিখতে হয় স্যার আমাকে বলো। প্লাস্টার অফ প্যারিসে প্লাস্টার অফ প্যারিসে ক্যালসিয়াম সালফেটের সাথে কতগুলো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লেগেছিল? হাফ মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লেগেছিল। ব্যাপারটা হচ্ছে যে স্যার সমস্ত সল্টের সাথে কি হাফ মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনই লাগে? না, কোনো 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 সল্টের সাথে 5টা লাগে, কোনো কোনো সল্টের সাথে কটা? 10টা লাগে, কোনো কোনো সল্টের সাথে 2টা লাগে, কোনো কোনো সল্টের সাথে আবার 7টা লাগে। এবার মন দিয়ে শোনো, যদি 5টা লাগে তাহলে ইউজ করবা পেন্টা, যদি 10টা লাগে তাহলে ইউজ করবা হচ্ছে ডেকা, আর যদি 2টা লাগে তাহলে ইউজ করবা ডাই, আর যদি 7টা লাগে তাহলে ইউজ করবা হেপ্টা। তাহলে এখানে কি আছে? CuSO4। CuSO4 মানে কি হয়ে গেল? কপার সালফেট। আর 5টা H2O, তার মানে কি হয়ে গেল? পেন্টাহাইড্রেট। এবার Na2CO3 মানে কি হয়ে গেল? সোডিয়াম কার্বনেট। তার সাথে 10টা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন মানে কি হয়ে গেল? ডেকাহাইড্রেট। কি বুঝতে পারছো তো? ল্যাটিন ওয়ার্ড মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা। এই পর্যন্তই আমার অকাত আছে। এর থেকে বেশি ল্যাটিন আমি আর জানি না। বুঝতে পারলা? মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, পেন্টা মানে 5, হেক্সা মানে 6, হেপ্টা মানে 7, অক্টা অক্টা অক্টোপাস, অক্টোপাসের কটা হাত? 8টা। তো অক্টা মানে 8, হেপ্টা ননা ননা 9, ননা মানে 9। আর ডেকা, ডেকা হয়ে গেল তোমার ডেকেড। মনে রাখবা ডেকেড, এক ডেকেডে কয় ইয়ার হয়? 10 ইয়ার্স হয়। তাহলে ডেকা মানে হয়ে গেল 10। কি বুঝতে পারলা ব্যাপারটা? তাহলে এরকম করে নামগুলো মনে রাখবা, আর কোন সল্টের সাথে কত মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লাগতে পারে সেটাও মনে রাখবা। এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট এই গোটা পার্টটা। এবার আমি তোমাকে একটা জিনিস বললাম যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন সল্টের দুটা প্রপার্টিকে ডিফাইন করে। একটা আচ্ছা এখান দাঁড়াও, এখান থেকে একটা জিনিস আছে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন মানে ভাববা না, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন মানে ভাববা না যে ওই ওয়াটারটা সল্টের ভিতরে আছে, ওটা কি সল্টের বাইরে আছে। তাহলে স্যার সল্টটা ভিজে যাচ্ছে না কেন? কারণ ওটা ক্রিস্টাল ফর্মে আছে তাই। এখান থেকে এরকম একটা কোয়েশ্চেন দিতে পারবে যে হোয়াই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ডাজ নট ওয়েট দ্য সল্ট, সল্টটাকে কেন ভিজিয়ে দেয় না? তো এটার অ্যান্সারটা এখান থেকে এত অবধি যে যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ইজ এ পার্ট অফ এ ক্রিস্টাল স্ট্রাকচার অফ সল্ট। সিন্স ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ইজ নট ফ্রি ওয়াটার ইট ডাজ নট ওয়েট দ্য সল্ট। এটা ফ্রি ওয়াটার না যে সল্টটাকে ভিজিয়ে দিবে। তো তোমাকে আমি বললাম ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন সল্টের দুটো প্রপার্টিকে ডিফাইন করে, একটা কি শেপ আর একটা হচ্ছে কালার। এখানে শেপ মানে ভাববা whether the salt is in crystal form or powder form, ওটাই হচ্ছে শেপ। এখানে শেপ আবার মনে করো স্কোয়ার, হেক্সাগোনাল, ওটাও ভাবতে পারো, বাট এখন তুমি ভাবো যে শেপ মানে ক্রিস্টাল নাকি পাউডার, ওই ফর্মে। তো যেমন দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, যেমন CuSO4 এর মধ্যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থাকলে ওটার কালার হয়ে যায় ব্লু। এখান থেকে এত অবধি। তারপরে আয়রন সালফেটের মধ্যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থাকলে ওটার কালার হয়ে যায় গ্রিন।
অন দি আদার হ্যান্ড সোডিয়াম কার্বনেট, এই যে Na2CO3 এর সাথে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, আর ক্যালসিয়াম সালফেট মানে CaSO4 এর সাথে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থাকলে ওটার কালার হয় হোয়াইট। আর এইখানে দেখো ভেরিয়াস টাইপ অফ হাইড্রেটেড সল্টের ছবি দেওয়া আছে। কোনো হাইড্রেটেড সল্টের কালার ব্রাউন, কোনোটার হোয়াইট, কোনোটার ব্লু, কোনোটার গ্রিন, হ্যাঁ কি না, কোনোটার একটু ব্লুইশ গ্রিন এরকম টাইপের। তো এই যে এখন এটাতে ফোকাস করো, এই যে ব্লু কালারের এটাতে ফোকাস করো, এটার নাম কি? কপার সালফেট। কিন্তু এটা ক্রিস্টাল ফর্মে আছে, তাহলে CuSO4। এবার বলো CuSO4 এর সাথে কতগুলো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লাগতে পারে? CuSO4 ডট 5H2O ফর্মে আছে। এইটুকুনি ক্লিয়ার কিনা বলো। এবার চলে আসো অ্যাকশন অফ হিট অন হাইড্রেটেড সল্ট। আর 2 মিনিট লাগবে, এইদিকে তাকাও। মনে করো তুমি একটা টেস্ট টিউব নিলা, এই টেস্ট টিউবের মধ্যে তুমি CuSO4.5H2O নিলা। এবার ছবিটা দেখে বলো কপার সালফেটের হাইড্রেটেড সল্টের কালার কি? ব্লু। তাহলে এটার কালার কি আছে এখন? ব্লু আছে। এবার তুমি মনে করো এটাকে নিচ থেকে হিট দিচ্ছ, তাহলে হিট দিলে এই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটা এসকেপ হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে এসকেপ হয়ে গেলে পরে কি থাকবে? শুধু CuSO4 শুধু পরে থাকবে। ভাবো এগুলো হচ্ছে CuSO4, কিন্তু এটার কালার কি আর ব্লু থাকবে? এটার কালার হয়ে যাবে হোয়াইট। কি বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, এবার যদি এর মধ্যে একটা ড্রপার দিয়ে আবার ড্রপ ড্রপ করে ওয়াটার দেই, তাহলে এটা আবার ব্যাক করে ক্রিস্টাল হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে হোয়াইট যখন ছিল তখন ছিল CuSO4, আর ওটার কোন ফর্মে ছিল? পাউডার ফর্মে ছিল। কিন্তু যখন ওয়াটার অ্যাড করলা, আবার ওয়াটার অ্যাড করলা প্লাস ওয়াটার, তখন আবার এই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন অ্যাড হয়ে গেল, কালারটা ব্লু হয়ে গেল, আর ফর্মটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? ক্রিস্টাল হয়ে গেল। আর যখন তুমি হিট করছো, যখন তুমি হিট করছো তখন ওয়াটারটা কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। মাইনাস হয়ে যাওয়াতে কালারটা চেঞ্জ হয়ে ব্লু থেকে কি হয়ে গেল? হোয়াইট। আর ফর্মটা ক্রিস্টাল থেকে কি হয়ে গেল? পাউডার। কি বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে অ্যাকশন অফ হিট অন হাইড্রেটেড সল্ট, যে অ্যাকশন অফ হিট অন হাইড্রেটেড সল্ট, এই যে যখন আমরা হাইড্রেটেড সল্টকে হিট দেই তখন ওর শেপও চেঞ্জ হয়ে যায়, আবার কি চেঞ্জ হয়ে যায়? কালারও চেঞ্জ হয়ে যায়। এটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। আর CuSO4 দিয়ে যেই আচ্ছা সরি, এই এবার ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ছাড়া সল্টকে যেন কি বলে? অ্যানহাইড্রাস সল্ট হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসো কপার সালফেটের এই ব্যাপারটা, যেটা তোমাদেরকে এখনই শিখালাম, এটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। কিন্তু আবার যদি ওটাকে আবার আবার যদি ওয়াটার অ্যাড করে দিই, দেখো এখানে আবার ওয়াটার অ্যাড করেছে, তখন আবার ব্লু কালারের হয়ে যাবে, হ্যাঁ কি না? আচ্ছা, এবার চলে আসো স্যার, এই এই অ্যানহাইড্রাস সল্ট দিয়ে সরি এই অ্যানহাইড্রাস কপার সালফেট তো হয়ে গেল। দিস প্রপার্টি অফ অ্যানহাইড্রাস কপার সালফেট ইজ ইউজড টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার ইন এ লিকুইড। ও মাই গড, এটার মানেটা কি স্যার? এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এটার মানে কি? তুমি মনে করো তুমি মনে করো বাজার থেকে 1 বিকার অ্যালকোহল কিনে নিয়ে আসলা। এটুকুনি ক্লিয়ার? এবার তোমাকে দোকানদার বললো কি এটা অ্যাবসোলুট অ্যালকোহল। কি বললো তোমাকে দোকানদার? কি বললো? এটা অ্যাবসোলুট অ্যালকোহল, মানে এর মধ্যে 100% অ্যালকোহল আছে, 0% ওয়াটার আছে। এবার তুমি হলা চালাক, তুমি কেমিস্ট্রি স্টুডেন্ট, তুমি আহ দাম দিচ্ছ 100% অ্যালকোহলের, কিন্তু যদি এর মধ্যে কোনো ভেজাল থাকে, যদি এর মধ্যে একটু ওয়াটার মিশানো থাকে, তাহলে তুমি কি করে বুঝবা? তাহলে তুমি তাহলে তুমি একটা বিকার তুমি একটা টেস্ট টিউব নাও, ওর মধ্যে তুমি নাও CuSO4, যার মধ্যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন নাই, তার মানে ওটার কালার কি? হোয়াইট। আর ফর্মটা কি? পাউডার। ভালো কথা। এবার তুমি এখান থেকে এই অ্যালকোহল থেকে একটু অ্যালকোহল নিয়ে এর মধ্যে একটু ড্রপ ড্রপ ফর্মে দিয়ে দাও।
যদি এর মধ্যে একটুও জল থাকে তাহলে এই কালারটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ব্লু কালারের হয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে কি এটা কি আর অ্যাবসলিউট অ্যালকোহল হলো, 100% অ্যালকোহল হলো? নিশ্চয়ই ওর মধ্যে একটু হয়তো ওয়াটার আছে, ধরো 10% ওয়াটার আছে। তাহলে কি বুঝলা, এই অ্যানহাইড্রাস সল্টের কালার চেঞ্জ দিয়ে তুমি কোনো লিকুইডের মধ্যে জল আছে কিনা ওটাকে ডিটেক্ট করতে পারবা। এটা দিয়ে ফুড ইন্ডাস্ট্রিতেও এগুলোকে কাজে লাগানো হয়। কি বুঝতে পারলা কিনা বলো? তাহলে এই যে এই এক্সপেরিমেন্টটা এটা পারবা তো? এটা ব্লু কালার ছিল, ব্লু থেকে ওটা কি হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে। তারপরে ক্রিস্টাল ফর্মে ছিল, ক্রিস্টাল থেকে কি হয়ে যাবে, পাউডার হয়ে যাবে। এটা এখান থেকে এত অবধি পড়লা। এবার এখানে দেখো, ব্লু কালারকে তুমি হিট দিলা, হিট দিলা মানে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেলে কালারটা কি হয়ে গেল, হোয়াইট হয়ে গেল, আর ফর্মটা কি হয়ে গেল, পাউডার হয়ে গেল। কিন্তু এবার তুমি আবার একটু দেখো ওয়াটার অ্যাড করছো, তাহলে ওয়াটার অ্যাড করলে দেখো তো এখান থেকে আবার ব্লু হতে শুরু করেছে কিনা। তার মানে আবার কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট থেকে ব্লু, আর পাউডার থেকে চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, ক্রিস্টাল। চলো সল্ট সলিউশন।